সুপ্রিয় দশম শ্রেণী ভকেশনাল দশম শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি রফিকুল ইসলাম, প্রভাষক ইংরেজি, শাহনাসিব ভকেশনাল বিএম অ্যান্ড কৃষি কলেজ। ওকে, আজকে তোমাদের সাথে আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আমাদের গ্রামারের অংশে রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার, সেন্টেন্সে কী করে ভার্বের সঠিক ব্যবহার করতে হয় এটা আমরা আজকে আলোচনা করব। আমরা রুলস প্র্যাকটিস করবো এবং পরীক্ষা কীভাবে আনসার দিতে হয় সেই জিনিসগুলো প্র্যাকটিস করবো। কাজের সুবিধার জন্য, লেখার সুবিধার জন্য আমরা এই টপিক্সটুকু মুছে ফেলছি। ওকে ওকে তাহলে আজকে টপিক্স হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস আমি এটা উপরের দিকে নিয়ে যাচ্ছি। রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস এটা আলোচনা করবো। সঠিক ভার্বের সঠিক ব্যবহার করবো। তাহলে হঠাৎ সবসময় যে জিনিসটা মনে রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে যেমন আমি একটা জিনিস লিখি যে এই সেন্টেন্সের ভাব হচ্ছে প্লে। একটা সেন্টেন্স লিখেছি আমি, সেন্টেন্সটা হচ্ছে হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। তাহলে সেন্টেন্সের ভাব হচ্ছে প্লে। এখন ভার্বের ক্ষেত্রে সবসময় যেটা আমাদের মনে রাখতে হবে, এই ভার্বটা বসবে সবসময় এই সাবজেক্ট অনুসারে। কি অনুসারে? সাবজেক্ট অনুসারে। তো সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন ভার্বও সিঙ্গুলারটা বসাইতে হবে। সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন ভার্বও কি প্লুরালটা বসাইতে হবে। যেমন এখানে আমরা লিখি উইল প্লে ক্রিকেট। তাহলে এই বাক্যে ভার্ব হচ্ছে প্লে। সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন ভার্বও সিঙ্গুলার হবে, সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন ভার্বও প্লুরাল বসাতে হবে। তাহলে এই সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? এই সেন্টেন্সে ভার্ব আছে, এই সেন্টেন্সে ভার্ব আছে। এই সেন্টেন্সে ভার্বের সাথে এস আছে, এই সেন্টেন্সে ভার্বের সাথে এস নাই। আচ্ছা, এই সেন্টেন্সে সাবজেক্ট আছে হি, এই সেন্টেন্সে সাবজেক্ট আছে উই। তাহলে এখানে আমরা একটু বুঝি। এই সেন্টেন্সে প্রথম সেন্টেন্স যেটা আমরা লিখেছি নাম্বার 1, নাম্বার 2, প্রথম সেন্টেন্স যেটা আমরা লিখেছি হি প্লেস ক্রিকেট, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি আর ভার্ব হচ্ছে, মূল ভার্বটা হচ্ছে প্লে, কিন্তু এস যুক্ত হয়েছে। মূল শব্দটা হচ্ছে প্লে, এস যুক্ত হয়েছে। আচ্ছা, তাহলে এটা হি যেহেতু সিঙ্গুলার, এর সাথে সিঙ্গুলার ভার্ব বসাইতে হবে। তাহলে প্লে শব্দটাকে সিঙ্গুলার করার জন্য এর সাথে কি যুক্ত করা হয়েছে? এস যুক্ত করা হয়েছে। ওকে, দ্বিতীয় সেন্টেন্স আমরা দেখি। সাবজেক্ট হচ্ছে উই, অর্থ আমরা। এই উই শব্দটা হচ্ছে, উই প্রোনাউনটা হচ্ছে প্লুরাল অর্থাৎ বহুবচন। তাহলে এই প্লুরাল সাবজেক্টের সাথে অবশ্যই প্লুরাল ভার্ব নিতে হবে। তাহলে প্লুরাল ভার্ব কি? তাহলে প্লে, PLAY, প্লে, এই শব্দটা হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে প্লে এবং প্লেসের মধ্যে দেখা যাচ্ছে প্লেটা হচ্ছে প্লুরাল, প্লেসটা হচ্ছে সিঙ্গুলার। অর্থাৎ এই প্লে প্লুরালটাকে সিঙ্গুলার করতে হলে এর সাথে এর যুক্ত করে সিঙ্গুলার আমাদের করতে হচ্ছে। তাহলে কি? তাহলে দেখা যাচ্ছে যে কি সাবজেক্ট ভার্বের সঠিক ব্যবহার। তাহলে সাবজেক্ট অনুসারে ভার্বটা বসবে, সাবজেক্ট অনুসারে কি ভার্বটা বসবে। তাহলে হি প্লেস ক্রিকেট, উই প্লে ক্রিকেট, এই বাক্যে প্লেস বসেছে হি অনুসারে, অর্থাৎ প্লে সাথে এস হয়েছে। এবং এই বাক্যে উই প্লে ক্রিকেট, উই পরে প্লে বসেছে, প্লের সাথে এস হয় নাই। এটাও কি অনুসারে? সাবজেক্ট অনুসারে। ওকে, আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন পরীক্ষায় আমাদের কিভাবে প্রশ্ন আসে সেভাবে আমরা প্র্যাকটিস করছি। পরীক্ষায় আমাদের রাইট ফর্ম অফ ভার্বসের যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে, যেমন ফার্স্ট আমরা একটা রুল 1 নাম্বার দিয়ে দিচ্ছি যে পরীক্ষায় যেটা যে ধরনের যেগুলো আছে, যে একটা আমরা কমন টপিক্স যেটা আমরা জানি, তোমরাও জেনে আসছো, নিচের ক্লাসগুলো পড়েছো, সেখান থেকেও জেনে আসছো যে সেন্টেন্সটা যদি সেন্টেন্সটি অর্থাৎ বাক্যটিতে যদি একটু বোঝায় যে তোমার হচ্ছে যে অভ্যাস যদি বোঝায়, অথবা এখানে চিরন্তন সত্য যদি বোঝায়, সেন্টেন্সটি দ্বারা যদি কি বোঝায়, আমি একটু শর্টে লিখছি কারণ লিখতে গেলে অনেক জায়গায় অনেক লিখতে হবে। তো সেন্টেন্সটি কি? সেন্টেন্সটি দ্বারা যদি কি বোঝায়, সেন্টেন্সটি দ্বারা কি অভ্যাস চিরন্তন সত্য যদি বোঝায়, তাহলে সেই বাক্যটাকে করতে হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। কোন টেন্সে করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, INDEFINIT, ইনডিফিনিট। হ্যাঁ, তাহলে সেন্টেন্সটি দ্বারা যদি অভ্যাস চিরন্তন সত্য বোঝায়, অভ্যাস অথবা চিরন্তন সত্য বোঝায়, সেন্টেন্সটি করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। কোন টেন্সে করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, তাহলে আমরা একটা উদাহরণ লিখছি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, তার মানে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন জানতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার্ব
এখানে ভার্বের এখানে এস অথবা ইএস আমাদের যুক্ত হয়, এরপরে অবজেক্ট। এটা হচ্ছে গঠন। তাহলে আমরা একটা উদাহরণ লিখছি যে হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এই উদাহরণটাতে দেখা যাচ্ছে যে এখানে উদাহরণটার অর্থটা একটু বোঝার চেষ্টা করতে হবে যে হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সে সকালে যে ওঠে। তো এখানেও কিছুটা কি একটা অভ্যাসের বোঝা যাচ্ছে হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে এখন অভ্যাস যদি বোঝায় এই নিয়মে আমাদের করতে হবে। তাহলে পরীক্ষা আমাদের কি করতে হবে, সব কিছু দেওয়া আছে, ব্র্যাকেটের জায়গাটুকু শুধু আমাদের ঠিক করে লিখতে হবে, কিন্তু অ্যান্সার লেখার সময় পুরো সেন্টেন্সটাই ঠিক মতো লিখতে হবে। অর্থাৎ আমি এখানে যেটা লিখছি এইভাবেই ঠিক উত্তরটা দিতে হবে। তাহলে এখানে দেখো, তাহলে সাবজেক্ট তো দেওয়াই আছে এখানে হি, এখন বলছে ভার্বের পরে বলা আছে এস তো ইয়েস। তাহলে এখন গেট, তাহলে গেট শব্দটা আমরা লিখলাম, এখন বলছে এস অথবা ইয়েস। আমরা একটু আগে কি শিখেছি যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বকে সিঙ্গুলার করতে হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বকে প্লুরাল করতে হবে। তাহলে হি সিঙ্গুলার, গেট শব্দ প্লুরাল, এটাকে সিঙ্গুলার করতে হলে এখানে দিতে হবে আমাদের এস। ওকে, এখানে দিতে হবে আমাদের এস। তাহলে হি গেটস হয়ে গেল, সেন্টেন্সের কাজ হয়ে গেছে। এরপরে বাকি যেটুকু আছে আপ আর্লি ইন দ্য মর্নিং। ওকে, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। আশা করি স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো। এই সেন্টেন্সে অভ্যাস বোঝা যাচ্ছে, এই জন্য এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়েছে এই যে এই নিয়মটা অনুসারে। ওকে, চিরন্তন সত্য যদি বোঝায় তাহলে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। যেমন ম্যান বি মর্টাল, ম্যান বি মর্টাল, মানুষ মরণশীল। তাহলে ম্যান শব্দটা হচ্ছে সিঙ্গুলার, ম্যানটা কি সিঙ্গুলার। তাহলে এই বি মানে কি, বি মানে হচ্ছে বিভাগ, বিভাগ মানে হচ্ছে কি এম ইজ আর ওয়াজ ওয়্যার, এম ইজ আর ওয়াজ ওয়্যার। তাহলে ম্যান সিঙ্গুলার, তাহলে যেহেতু চিরন্তন সত্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তাহলে প্রেজেন্ট ফর্মের ভার্ব কি এম ইজ আর, এম ইজ এর মধ্যে সিঙ্গুলার কি ইজ। তাহলে বিজয় কি হবে, ম্যান ইজ মর্টাল, এম ও আর টি এল, মর্টাল, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল। তাহলে এই বাক্যটা হয়ে গেল। তাহলে এই যে আমরা করলাম পরীক্ষায় প্রশ্নটা ধরো এটা আসলো এই নাম্বারে, এটা আসলো বি নাম্বারে, তাহলে অ্যান্সারটা আমরা কি লিখেছি, ঠিক প্রথমটা লিখেছি হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। ঠিক পরীক্ষায় অ্যান্সার টু দ্য কোশ্চেন নামের অপশনে ওখানে উত্তরে তুমি ঠিক উত্তরটাই লিখে দেবা হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। অর্থাৎ দেখছি উত্তরটা কিভাবে দেওয়া হয়েছে, এই প্রশ্নটাতে যা আছে সেটাই দেওয়া হয়েছে, ব্র্যাকেটটা তুলে দেওয়া হয়েছে, আর ব্র্যাকেটের ভিতরে যে শব্দটা ছিল সেটাকে সঠিক করে এখানে লিখে দেওয়া হয়েছে। তাহলে পরীক্ষার উত্তরটা ঠিক এইভাবেই দেবা। এই উদাহরণে দেখো ম্যান বি মর্টাল, তাহলে এখানেও সেম ম্যান ইজ মর্টাল। তাহলে বির জায়গা আমাদেরকে প্রেজেন্ট ফর্মের ভার্ব নিতে হয়েছে, যেহেতু ম্যান ইজ মর্টাল এটা একটা চিরন্তন সত্য। আশা করি স্টুডেন্টস তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো। আমরা এবার আরেকটা রুলসে যাচ্ছি। ওকে, তাহলে এটা আমি মুছে ফেলছি, তোমরা আবার যখন বাসায় ভিডিওটা আবার টেনে আবার দেখবা তখন আবার লিখে প্র্যাকটিস করো। ওকে, তো তাহলে এখন আমরা যে আর্ট নিয়ে প্র্যাকটিস করবো। তাহলে রাইট ফ্রম ওয়ার্ডসে সেন্টেন্সটিতে এই কিছু শব্দ, এই ধরনের শব্দগুলো যদি থাকে, ডেইলি, রেগুলারলি, হ্যাঁ, often, তারপরে তোমার হচ্ছে অলওয়েজ ইত্যাদি আরো কয়েকটি শব্দ আছে। এই চারটা শব্দই আমরা একটু দেখি। তাহলে ডেইলি, রেগুলারলি, অফেন, অলওয়েজ, এই যে সেন্টেন্সটিতে ডেইলি, রেগুলারলি, অফেন, অলওয়েজ থাকলে বাক্যটি কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। জাস্ট এভাবে দিচ্ছি, তা সেন্টেন্সটিতে ডেইলি, রেগুলারলি, অফেন, অলওয়েজ থাকলে সেন্টেন্সটি কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আবার বলছি, সেন্টেন্সে যদি ডেইলি, রেগুলারলি, অফেন, অলওয়েজ আরো কিছু শব্দ আছে থাকলে বাক্যটি কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে এখন উদাহরণ কিভাবে লিখি, হি কাম হেয়ার ডেইলি, হি কাম হেয়ার ডেইলি, সেখানে প্রতিদিন আসে। আচ্ছা, ডেইলি আসে,
দৈনিক আসে। তাহলে এই সেন্টেন্সে এমন কোনো শব্দ কি আছে যে শব্দ দেখে আমরা চিনতে পারবো বা বুঝতে পারবো যে বাক্যটাকে কোন টেন্সে নিতে হবে বা রাইট কোন ভার্বটাকে কিভাবে বসাইতে হবে? হ্যাঁ, এই বাক্যে একটা শব্দ আছে ডেইলি। এই ডেইলি শব্দটা দিয়ে আমাদের কি চিনতে হবে যে বাক্যটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের থিওরি আমরা কি লিখেছিলাম? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, তারপরে এস অথবা ইএস দিয়ে আমরা, এরপরে হচ্ছে অবজেক্ট। এই তো। আচ্ছা, তাহলে এখন আমাদের সাবজেক্ট বসাই দিই হি, ভার্ব আছে হচ্ছে হলো কাম। এখন বলা যে এস অথবা ইএস কখন হবে? এটা যখন সাবজেক্টটা সিঙ্গুলার হবে। তাহলে হি তো সিঙ্গুলার, এর জন্য এর সাথে কি হবে? এস হবে, কাম। এরপরে যা আছে তাই, এগুলোর কোনো পরিবর্তন হবে না, শুধু ভার্বের অংশটুকু পরিবর্তন করতে হবে। আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, রেগুলারলি যে আমরা প্রশ্ন দেখাচ্ছি, উদাহরণ দেখাচ্ছি যে রানা রানা গো টু স্কুল রেগুলারলি। ওকে, তাহলে এই বাক্যটা আমরা করি। এই বাক্যে এমন কোনো শব্দ আছে, রেগুলারলি শব্দটা আছে, এমন একটা শব্দ আছে যে শব্দটা আমরা বুঝতে পারি যেটা ইনডিফিনিটে আছে। তাহলে রেগুলারলি শব্দটা আছে, তাহলে এখানে এটা ইনডিফিনিটে আমরা সাজাবো। তাহলে রানা গোটা হয়ে যাবে এখন কি? গোস। কেন হইলো? রানাটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এজন্য ভার্বটাকে কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে। গো শব্দটা এখানে প্লুরাল, এজন্য এটা সিঙ্গুলার করতে হলে ইএস যুক্ত করতে হবে। রানা গোস, এরপরে যা আছে শুধু তাই, কোনো পরিবর্তন নেই। ওকে, তাহলে রানা গোস টু স্কুল রেগুলারলি। আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা এই নিয়মটাও বুঝতে পেরেছো, নিয়ম 2। ওকে, আমরা থার্ড আরেকটা নিয়মে যাচ্ছি। তোমরা ভিডিও টেনে টেনে আবার বাসায় প্র্যাকটিস করবে এই নিয়মগুলো। এখন থার্ড একটা নিয়মে যাচ্ছি, সেটা হচ্ছে সেন্টেন্সটিতে যদি নাও at this time, অথবা এখানে আমরা লিখেছি নাও at this time, at this moment, now at this time, at this moment, now at this time, at this moment থাকলে বাক্যটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনটা হবে? কন্টিনিউয়াস, CONTINUOUS। আচ্ছা, তাহলে সেন্টেন্সটিতে নাও at this moment, at this time থাকলে বাক্যটা হবে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই শব্দগুলো থাকলেই তোমাকে চিনে ফেলতে হবে যে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তো তাহলে আমরা একটা উদাহরণ লিখছি যে আই রিড নাও। ওকে, এই বাক্যটা যখন বুঝি আই রিড নাও, তাহলে সেন্টেন্স আছে নাও, এই জন্য আমাদের বাক্য নিতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন কি? সাবজেক্ট প্লাস am is are, তারপর ভার্ব ওয়ানের সাথে কি? আইএনজি। ভার্ব ওয়ানের সাথে আইএনজি, এরপর হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, আমরা বসাই দিলাম। am is are আছে, আই সাথে হচ্ছে কি? am, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি। মূল শব্দটা আছে রিড, রিডের সাথে হয়ে যাবে কি? আইএনজি, হয়ে গেল কি? রিডিং। আর এরপরে আছে নাও। ওকে, আই এম রিডিং নাও। তাহলে এই বাক্যটা হয়ে গেল কন্টিনিউয়াস হয়ে গেল। কোন জিনিসটা দেখে বুঝলো? নাও শব্দটা দেওয়া আছে। ঠিক একইভাবে সেন্টেন্সে যদি অ্যাট দিস মোমেন্ট থাকে বা অ্যাট দিস টাইম থাকে, তাহলেও বাক্যটাকে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটাকে লিখতে হবে। ওকে, আশা করছি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো। তাহলে সেন্টেন্সে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে আই রিড নাও, তাহলে আই অ্যাম রিডিং নাও। ওকে, আমরা আরেকটা নিয়মে যাচ্ছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তোমরা ভিডিওর কমেন্টসে তোমরা জিনিসগুলো জানাবে। এরপরে আমরা আরেকটা নিয়ম যদি এখানে করি, সেন্টেন্সটিতে যদি এরকম থাকে জাস্ট নাও, just now, already, just now, already, হ্যাঁ, এভাবে আরো শব্দ আমি just now, already, তারপরে
রিসেন্টলি, জাস্ট জাস্ট নাও অলরেডি, রিসেন্টলি, এই কয়েকটা শব্দ ধরো যে সেন্টেন্সটিতে জাস্ট জাস্ট নাও অলরেডি রিসেন্টলি ইটিসি আরও একটা শব্দ আছে। যদি সেন্টেন্সে থাকে তাহলে এই বাক্যটা হয়ে যাবে আমাদের, বাক্যটাকে আমাদের লিখতে হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কোন টেন্সে? পারফেক্ট টেন্সে। কোন টেন্সে লিখতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ওকে, সেন্টেন্সটিতে জাস্ট জাস্ট নাও অলরেডি রিসেন্টলি ইটিসি এই সমস্ত জিনিসগুলো যদি থাকে, এই সমস্ত শব্দগুলো যদি থাকে, তাহলে সেন্টেন্সটাকে সাজাইতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ওকে, পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপলকে আমরা বলতে পারি সংক্ষেপে V3, এরপর হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের গঠন। তাহলে উদাহরণ আমরা দিই, জাস্ট হি কাম জাস্ট নাও, জাস্ট নাও। ওকে, এই সেন্টেন্সের দিকে লক্ষ্য করো। এই সেন্টেন্সে এমন একটা শব্দ আছে যে শব্দ দ্বারা আমরা বুঝতে পারি যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা যায় বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে এই সেন্টেন্সে জাস্ট নাও শব্দটা আছে, আমরা এখানে দেখেছি আমাদের জাস্ট নাও যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেই বাক্যটা লিখতে হবে। তাহলে এই বাক্যটাকে আমরা কি করব? আমরা তাহলে সাবজেক্ট লিখব প্রথমে হি, হ্যাভ অথবা হ্যাজ। হি সিঙ্গুলার, এর জন্য সিঙ্গুলার ভার্ব দিতে হবে আমাকে। সিঙ্গুলার ভার্ব কি? হ্যাজ। তাহলে হি হ্যাজ। ভার্বের পাস্ট পার্টিসিপল বলেছে ভার্ব 3, যেটা ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে কামের পাস্ট পার্টিসিপল হচ্ছে কাম। কাম কে কাম, হি হ্যাজ কাম, তারপরে যা আছে তাই, হি হ্যাজ কাম জাস্ট নাও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার একটু রিভিউ করছি এই উদাহরণটা। এই সেন্টেন্সে এমন একটা শব্দ আছে যে শব্দ দ্বারা আমরা বুঝতে পারবো যে এইটাকে এই সেন্টেন্সে নিতে হবে, এই টেন্সে নিতে হবে। তাহলে এই বাক্যে জাস্ট নাও শব্দটা আছে, যার কারণে আমাদের বুঝতে হবে বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিতে হবে। তাহলে আমরা সাজিয়েছি, সাবজেক্ট বসিয়ে দিয়েছি হি, এরপরে আমাদের এখানে হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ নিয়েছি, কারণ হচ্ছে হি সিঙ্গুলার, এর জন্য হ্যাজটাও সিঙ্গুলার ভার্ব নিয়েছি। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, কামের পাস্ট পার্টিসিপল হচ্ছে কাম, এরপরে জাস্ট নাও শব্দ যেটা আছে এটা আমরা দিয়েছি। আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো। এরপরে আমরা আরেকটা নিয়ম করছি, সেটা হচ্ছে যে সেন্টেন্সটিতে যদি থাকে, সেন্টেন্সটিতে যদি ফর অথবা সিন্স থাকে, ফর অথবা সিন্স থাকে, এই ফর সিন্সের পরে যদি একটি সময় উল্লেখ থাকে, কি থাকে? একটি সময় থাকে। ফর আমি শর্টে লিখছি, ফর অথবা সিন্স প্লাস যদি সময় থাকে, তাহলে ফর অথবা সিন্স একটি সময় থাকে, বাক্যটাকে কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স। বাক্যটিকে করতে হবে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাক্যটিকে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। গঠনটা লিখে দিচ্ছি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপর ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে খেয়াল রাখতে হবে সেন্টেন্সে ফর অথবা সিন্সের পরে যদি একটা সময় থাকে, ফর অথবা সিন্সের পরে একটি সময় থাকে, তাহলে এখানে উদাহরণ দেই, আই রেড ফর 2, ওকে, আই রেড ফর 2 আওয়ার্স, আই রেড ফর 2 আওয়ার্স। ওকে, আই রেড ফর 2 আওয়ার্স। তাহলে এই উদাহরণটা আমরা খেয়াল করি, যদি ফর অথবা সিন্সের পরে সময় থাকে, ফর আছে, এরপরে আছে কি? একটা সময় আছে, তাহলে ফরের পর একটা সময় উল্লেখ আছে, বাক্যটাকে কিসে সাজাইতে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাজাইতে হবে। তাহলে আমরা সাজাই, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, আইয়ের সাথে হ্যাভ বিন আর হ্যাজ বিন, তাহলে আইয়ের সাথে হয় হলো হ্যাভ, এর সাথে আছে হচ্ছে বিন, ভার্বের সাথে হয়ে যাবে আইএনজি, রিডের সাথে আইএনজি, রিডিং, তাহলে ভার্বের সাথে আইএনজি, এরপরে কি আছে? ফর 2 আওয়ার্স, 2 আওয়ার্স। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এই রুলসটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি। সেন্টেন্সটিতে আমি এখানে বেশি কথা লিখিনি, মূল কথাটা শুধু লিখেছি। সেন্টেন্সটিতে ফর অথবা সিন্স এরপরে যদি একটা সময় থাকে, সময় উল্লেখ থাকে, তাহলে বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। একটা উদাহরণ দিয়েছি এখানে, এক্সাম্পল দিয়েছি, আই রিড ফর 2 আওয়ার্স। ওকে, তাহলে এই বাক্যে
এমন কি কোন হিন্টস আছে, একটা কিছু উল্লেখ আছে যেটাতে আমরা এই গঠনটাতে নিব, এই টেন্সটা সাজাবো, সেটা হচ্ছে ফরের পরে একটা সময় উল্লেখ আছে। ফরের পরে কি আছে? একটা সময় উল্লেখ আছে। তাহলে আমাদের এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে নিতে হবে, করতে হবে বাক্যটাকে। তাহলে সাবজেক্ট সবই দেওয়া আছে, ব্র্যাকেট টুকের অংশটুকু ঠিক করতে হবে। আই, এরপরে আছে নিয়মের হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আইয়ের সাথে হয় হ্যাভ, আর হ্যাভের সাথে রয়েছে বিন, হ্যাভ বিন, আই হ্যাভ বিন। এরপরে বলেছে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, এখানে ভার্ব ওয়ান বলে সম্বোধন করা হয়েছে। তাহলে রিডটা হয়ে গেছে রিডিং, তাহলে আই হ্যাভ বিন রিডিং। এরপরে বাকি অংশ যা আছে এটা বসে যাবে ফর টু আওয়ার্স। আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো। আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয়ে থাকে, এই কয়েকটা 4-5টা রুলস আমি করিয়েছি, যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, প্রবলেম হয়ে থাকে, তোমরা ভিডিওর কমেন্টসে তোমরা জানাবা, যাতে পরবর্তী কোনো ক্লাসে এটা সংশোধন করে দেওয়া যায়, অথবা তোমরা ফোনেও কথা বলে যোগাযোগ করতে পারো। ওকে, তাহলে আশা করি তোমরা লিখছো এবং বুঝতেছো, এবং এই ক্লাসের শেষেও আবার তোমরা ভিডিও টেনে টেনে আবার এরকমভাবে করতে থাকবে। তো এখন ক্লাসে আমার এই টপিক এটাই ছিল যে রাইট ফর্ম ভার্বস আমরা প্র্যাকটিস করলাম, কিছু রুলস প্র্যাকটিস করেছি, 4-5টা রুলস আমরা প্র্যাকটিস করেছি। তোমরা গুরুত্বপূর্ণ নিয়ম এগুলা, যেগুলা আমরা করলাম। তো তোমরা এগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে এবং নিয়মিত পড়াশোনা করবে। আর তোমাদের সার্বিক মঙ্গল কামনায় সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।